সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে ডিজাইনগত ত্রুটি, বড় ত্রুটিগুলো আপনার চোখে কিভাবে ধরা পড়েছে? একটু প্রথম কথা বলে নেই, তারপরে বলি। এই বিল্ডিংটা 90s সময় তৈরি, 1990 থেকে 95 সালে তৈরি হয়েছে। তখন আমাদের আইনে এই বিএনবিসিও ছিল না, আবার বিল্ডিংয়ের যেই ফ্লোর যতটুকু স্পেসে বসানোর কথা, যতটুকু গ্যাপ রেখে করার কথা, সেই আইনও ছিল না। যার জন্য বিল্ডিংটা যেই 8 কাঠার উপরে হওয়ার কথা, পুরোটার উপরই বিল্ডিংটা তৈরি হয়েছে। যার জন্য পাশের বিল্ডিংয়ের সঙ্গে এই বিল্ডিংয়ের তেমন কোনো গ্যাপ নাই। আমি মেপে দেখেছি 1 থেকে 1.5 ফুটের গ্যাপ আছে। এই একটা ব্যাপার, খুব দেখার ব্যাপার। কিন্তু তখনও এই ডিজাইনটা যেহেতু বিএনবিসি হয়নি, যার জন্য বিএনবিসির এই যে রেস্ট্রিকশনগুলো তখন প্রযোজ্য হয় নাই বলে তারা অনুমতি দিয়েছে বলে বলছে। তবে তখনও যেই ডিজাইনগত জিনিসগুলি দেখা উচিত ছিল আইন না হলেও, সেগুলো দেখা হয়নি। সেগুলো হচ্ছে 2টা সিঁড়ি থাকলেও একটা সিঁড়ি আরেকটা সিঁড়ি থেকে সবচেয়ে দূরে থাকার কথা, সেটা না করে 2টা সিঁড়ি পাশাপাশি করে দেওয়া হয়েছে। সিঁড়ির পাশে 3টা লিফট রুম রাখা হয়েছে, যেগুলি একই করিডোরে অবস্থিত। যার জন্য কখনো যদি আগুন লাগে, ধোঁয়াগুলিতে সমস্ত ওপেনিং জায়গাগুলো ধোঁয়ায় ভর্তি হয়ে যাবে, কোনো মানুষের নামার সুযোগ থাকবে না। এই জিনিসটা দেখতে পেয়েছি আমরা। অতএব এটা তখনও এই ডিজাইনগত জিনিসগুলি তাদের দেখা উচিত ছিল, তারা দেখিনি। এখানে একটা বহুতল ভবনের ফায়ার লিফট থাকার কথা, সেটা এখানে নাই। এখানে একটা ফায়ার স্টেয়ার থাকার কথা, যেটা প্রেশারাইজ থাকবে, যাতে যখন আগুন লাগবে এটা ধোঁয়ামুক্ত থাকবে। সেই ধোঁয়ামুক্তর কোনো সিস্টেমই এখানে তৈরি হয় নাই। এটা হচ্ছে ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে কতগুলো জিনিস থাকার কথা, যেমন পোর্টেবল এক্সটিংগুইশার থাকার কথা, ডিটেক্টর থাকার কথা, অ্যালার্ম থাকার কথা, হোস সিস্টেম থাকার কথা। কোনোটাই এখানে নাই। হোস সিস্টেম যেটা দেখানো আছে সেটা একটা লোক দেখানো ভুল, শুধু হোস পাইপটাই আছে, কিন্তু পানির পাম্প নাই, যাতে পানি প্রসার দেবে কে। আপনি 10 তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে উঠেছি। আপনার এই সময়ে কি আপনার দেয়ালে দেয়ালে যে একটা সাধারণ দৃশ্য, যে অগ্নি নির্বাপন যন্ত্র লাগানো থাকে, আপনি এরকমের কোনো কিছু দেখেছেন? একটাও চোখে পড়ে নাই। যেগুলিতে আগুন লাগায় সেখানেও চোখে পড়ে নাই। তার মানে হচ্ছে যে এই ভবনটিতে আগুন লাগলে কি ধরনের একটা পদক্ষেপ নেওয়া হবে এই বিষয়ে এই ভবনের ব্যবস্থাপকরা একদমই খেয়াল করে নাই। আরেকটা জিনিস খেয়াল করেছি, এই ভবনের বিভিন্ন ফ্লোরে বিভিন্ন রকম অকুপেন্সি, মনে করে নিচতলায় খাওয়ার দোকান, তারপরে সেলুন, তারপরে উপরে অফিস, তারপরে উপরে বাইং হাউস, তারপরে ওখানে কমিউনিটি সেন্টার। এই যে বিভিন্ন ধরনের এই ইউজের জন্য তাদের স্পেশাল কিছু সেপারেশন আইন মানিয়ে চলা উচিত ছিল, সেগুলো কিছু এখানে মানে নেই। যেখানে মিক্স অকুপেন্সি থাকে, আলাদা আলাদা ব্যবহার থাকে, সেগুলির জন্য আলাদা আলাদা কিছু সেফটি মেজার নিতে হয়, কিন্তু তার কোনোটা নাই। আপনি এই বিষয়ে ফায়ার কোডের যেহেতু আপনি প্রণেতা, এই ধরনের মিশ্র যে ভবনগুলোতে, কারণ এখন আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই এরকম দেখা যাচ্ছে, একটা নির্দিষ্ট রাখতে পারে না নানা বাস্তব কারণে, তো ওক্ষেত্রে কি ধরনের রক্ষা কবচ আপনি সৃষ্টি করেছিলেন? ওইখানে একেবারে শুধু বাংলাদেশে না, পৃথিবীর সকল দেশে এই জন্য একটা প্রেসক্রাইব আছে, কী ধরনের মিক্স হলে কত ফায়ার রেটিংয়ের ওয়াল দিতে হবে, কত ফায়ার রেটিংয়ের জানলা দিতে হবে, কত ফায়ার রেটিংয়ের দরজা দিতে হবে, একবারে স্পেসিফিক্যালি ক্লিয়ার বলা আছে। যে কোনো মিক্সিংয়ের ক্ষেত্রে একেবারে সুন্দর করে বলা আছে যে কি দিতে হবে। যার জন্য এগুলো ইউজ করলে এর আইনগত কোনো সমস্যা হওয়ার কথা না। একটু পরিষ্কার করুন, যেটা কি ইউজ করলে কি ইউজ করতে হবে। ইন্ডিভিজুয়াল অকুপেন্সির ক্ষেত্রে সেখানে প্রপার ফায়ার সেপারেশন থাকতে হবে। ফায়ার সেপারেশন বলতে বোঝাচ্ছে একটা নির্দিষ্ট থিকনেসের ওয়াল, একটা নির্দিষ্ট ফায়ার রেটের জানালা, একটা নির্দিষ্ট ফায়ার রেটের দরজা, এই সবগুলো মিলিয়ে আর একটা ফায়ার সেপারেশন তৈরি করতে হবে ইন্ডিভিজুয়াল অকুপেন্সির জন্য। এই মিশ্রর জন্য যারা মিশ্র করতেছে এদেরকে আলাদা আলাদা করে এই ফায়ার সেপারেশনটা দিতে হবে। কিন্তু ঢাকা শহরে এই ধরনের বহু মিশ্র ব্যবহার কোথাও দেখা যায়, এটা আপনি দেখতে পাচ্ছেন? কোথাও এই সেপারেশনটা মেনটেন করা হয় না, কোথাও না। এটা কি আপনি মনে করেন যে যারা এগুলো তদারকির দায়িত্বে রয়েছে, এই এখন আসি যে এই দায়িত্ব কার উপরে বর্তায়? যেমন মেয়র সাহেব বলেছেন
যে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে ওই রাস্তার আশেপাশের তাদেরকে কমপ্লায়েন্সের জন্য তাদেরকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও তারা কোনো সাড়া দেয়নি। সুতরাং এই দায়িত্ব মানে ব্যর্থতা আপনি কিভাবে আইনের আওতায় কিভাবে ফিক্স করবেন? ফায়ার ডিপার্টমেন্টের ডিজি সাহেবের অনেক ক্ষমতা দেওয়া আছে, উনি ইচ্ছা করলে এগুলো বন্ধ করতে পারেন, কিন্তু উনি এই জাতীয় কোনো স্টেপ নেন নাই। আইনে তাকে প্রচুর ক্ষমতা দেওয়া আছে যে একটা জিনিস কমপ্লায়েন্স না হলে তাকে কি করতে হবে, তিনি সেগুলো করেন নাই। তিনি এর সঙ্গে আপোষ করেছেন অথবা তিনি পারেন নাই কোনো কারণে। আর এসব বিল্ডিং অনুমতির ক্ষেত্রে যেটা বেশিরভাগই শোনা যায় যে আসলে তারা অনুমতি দিতে বাধ্য হয়, কারণ উপরের লেভেলে ফোন আসে, তারা অনুমতি দিয়ে দেয়, অথবা অন্য কোনো কারণে তারা অনুমতি দিয়ে দেয়। কিন্তু একটা জিনিস বানানো হয়ে যাওয়ার পরে তখন এই জিনিসটা বন্ধ করা কঠিন। কিন্তু সাধারণত ওনারা যেটা অনুমতি দেয় লিখে দেয় যে বিভিন্ন কন্ডিশন দিয়ে বলে যে এই শর্তে অনুমতি দেওয়া হলো, কিন্তু এই শর্ত পূরণ হলো কিনা তারা চেক করে না, অথবা বিল্ডিং হয়ে গেলে শর্তগুলি তখন অনেকটা মানে বানানো কঠিন হয়ে দাঁড়ায়, কারণ বিল্ডিং তো হয়ে গেছে, এগুলো তো করা যাবে না। তবে ফায়ারের ক্ষেত্রে বিশেষ করে বিল্ডিং যত কিছুই বানানো হোক না কেন, ফায়ারের জন্য যে সেপারেশনগুলো দরকার বিল্ডিং বানানো হওয়ার পরে ওগুলো দেওয়া সম্ভব। এই বিল্ডিংয়ের ক্ষেত্রে আমার তাৎক্ষণিকভাবে আমার যেটা দেখেছি, আমি একটা মোটামুটি একটা ক্যালকুলেশন করে দিয়েছি, এই বিল্ডিংটি এই ফায়ারের দিকে সেভ করে যেটুকু করার লাগতো তাতে পুরো বিল্ডিংয়ের ফায়ার সেভ করতে তার 80 লাখ থেকে 1 কোটি টাকা খরচ হতো, যেটা তার 1 মাসের ভাড়া। 1 মাসের ভাড়া যদি সে ভাড়া দিয়েই সে এই বিল্ডিংটা স্থায়ীভাবে এই ফায়ার সেফটিটা তারা করতে পারতো। এটা সে করে নাই। এটা আসলে আর্থিক ব্যাপার না, এটা তার ইচ্ছার ব্যাপার, তারপরে তার বোধহয় জ্ঞানেরও অভাব। জ্ঞানের অভাব একটা দিক, কিন্তু কথাটা হচ্ছে যে যারা এখানে প্রাইমারিলি এই যে নন কমপ্লায়েন্স, সেজন্য আমি বিল্ডিংকে ব্যবহার করতে দিব না বা আমি ব্লক করে দিতে পারি, এই অথরিটি আইন কাকে দিয়েছে? এই আমাদের রাজুকেরও আছে, ফায়ার ডিপার্টমেন্টেরও আছে, সিটি কর্পোরেশনের। এটা আমি ঠিক জানি না সিটি কর্পোরেশনের ব্যাপারটা, কিন্তু সে ব্যবসা করতে সে দেয়, অর্থাৎ ব্যবসা করতে ওদের অনুমতি না থাকলে তার ব্যবসা করতে দেওয়ার কথা না, তো ইনডাইরেক্টলি সে এখানে চলে আসে। তো এখন আপনাকে আমরা দেখছি যে আপনি যখন পরিদর্শন শেষে নেমেছেন তখন ওই ভবনের সামনে রাজুকের চেয়ারম্যান এবং তার প্রধান স্থপতির সঙ্গে আপনার সাক্ষাৎ হয়, এবং আমরা দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে একটা টিভি দলও ছিল, এবং আমরা জানতে পেরেছি যে তারা প্রত্যক্ষদর্শীরা বলেছেন যে প্রধান স্থপতি, রাজুকের প্রধান স্থপতি, তিনি আপনাকে একটা জিনিস বোঝাচ্ছিলেন তার মোবাইল থেকে। ওটা কি দেখিয়েছিলেন এবং আপনি বিষয়টিকে কিভাবে মানে মূল্যায়ন করছেন? উনি তখন ওই বিল্ডিংয়ের ডিজাইনটা যখন অনুমোদন দেওয়া হয়, সেই বিল্ডিংয়ের ডিজাইনটা কী ছিল সেটা দেখাইছেন। পরবর্তী পর্যায়ে বিল্ডিংটা ডিজাইনের পরে ব্যাপক পরিবর্তন করা হয়েছে, সেটা উনি দায়িত্বটা স্বাভাবিকভাবেই নেবেন না। কিন্তু বিল্ডিংটা যখন ডিজাইন করা হয়েছিল তখন আমাদের বিএনবিসিটা ছিল না থাকলেও এই যে সিঁড়িগুলি যে খুব কাছাকাছি হয়ে গেছে, সিঁড়িগুলি যে ঠিকমতো হচ্ছে না, এটা তিনি বুঝতে পেরেছেন, বলেছেন যে এটা এরকম হওয়ার কথা ছিল না। এবং এই সিঁড়িগুলো এবং লিফটগুলো এটা অনেকটা চিহ্ন হিসাবে কাজ করেছে, ধোঁয়াটাকে টেনে নিয়ে সমস্ত জিনিসগুলো বন্ধ করে দিয়েছে, এটা তিনি অনুধাবন করেছেন, বুঝতেওছেন। কিন্তু আসলে তখন এই যেহেতু আইনের বাধ্যবাধকতা ছিল না, এগুলি তখন অনুমতি দিতে তারা বাধ্য হয়েছেন। কিন্তু পরবর্তী পর্যায়ে যে এটাকে করা যেত, যেহেতু বিভিন্ন সময় অকুপেন্সি চেঞ্জ হচ্ছে, নিয়ম হচ্ছে যখনই অকুপেন্সি চেঞ্জ হবে তখন আধুনিক নিয়ম মেনেই করতে হবে। অর্থাৎ 1990 সালে যদিও বিল্ডিং হয়েছে, এই অকুপেন্সি চেঞ্জটা পরবর্তী হয়েছে, বিভিন্ন লোকদেরকে ভাড়া দিয়েছে। পরে যখনই ভাড়া দিয়েছে তখন তিনি যখন ভাড়ার ইউজটা চেঞ্জ হচ্ছে, যখন চেঞ্জ হয় তখন প্রচলিত আইনে তাকে চেঞ্জটা করেই ভাড়া দেওয়ার কথা ছিল। যতবার অকুপেন্সি বদল হবে ততবার কি ফ্রেশ অনুমতির দরকার হবে? ততবার, হ্যাঁ, অবশ্যই অনুমতি দরকার হবে, এবং তার জন্য প্রয়োজনীয় যে চেঞ্জটার দরকার সেটা করে নিতে হবে লেটেস্ট আইনে। ওইখানে হচ্ছে আইনের হালনাগাদকরণের সঙ্গে অকুপেন্সি সার্টিফিকেটের একটা সামঞ্জস্যতা করে দেওয়া আছে। কিন্তু সেক্ষেত্রে এখানে ভবন আগে তৈরি হয়েছে,
কিন্তু অকুপেন্সি সার্টিফিকেট আপডেট করা বা অনুমোদন করিয়ে নেওয়া যদি কমপ্লায়েন্সটা পূরণ করা হতো, সঙ্গে সঙ্গে বিল্ডিংয়ে যদি পুরো চেঞ্জগুলি আনতো তাহলে পরে এটার এই ঘটনাটা ঘটতো না। যদিও তখন তারা অনুমতিতে বাধ্য হয়েছে, কিন্তু পরবর্তী তাদের এটা শুধরানোর সুযোগ ছিল, সেটা তখন ফলো আপটা করা হয়নি। তো আপনি বুঝতে পারেন যে মানে কেন এই দুর্ঘটনা, সেটা রাজুকের প্রশাসনের কাছে মোটামুটি পরিষ্কার। কেন দুর্ঘটনা এটা পরিষ্কার না, আগুনটা কিভাবে লেগেছে সেটা নয়, কিন্তু এটা যে ত্রুটিপূর্ণ নির্বাপনের প্রয়োজনীয় ব্যবস্থা ছিল না, এটা তারা পরিষ্কার। আপনার কি মনে হয় যে সেই কারণেই গণপূর্ত মন্ত্রী বলেছেন যে এটি দুর্ঘটনা নয়, এটি হত্যাকাণ্ড, এবং প্রয়োজনীয় যারাই এটার জন্য এই ব্যর্থতার সঙ্গে সংশ্লিষ্ট তাদের চিহ্নিত করে তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন? আপনার কি মত? যেহেতু এইটুকু জ্ঞান আমাদের সকলেরই আছে, এবং এখন রাজুকে যারা আর্কিটেক্ট যারা আছেন এই জ্ঞানটুকু তাদের সকলেরই আছে, এবং এটা যে ভুল তারা বুঝতেছেন, যেহেতু তারা স্টেপ নেন নাই, অতএব এটার দায়িত্ব তো ওনাদের উপর বর্তায়, এবং এই 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 মৃত্যুদণ্ডের জন্য তারা কিছুটা তো দায়ী বটে। এটা কি আপনি রাজুককে বেশি দায়ী করবেন না ফায়ার সার্ভিসকে? বিল্ডিং ফায়ার সার্ভিসের, যেহেতু এটা 20 তলা, এটা দুজনই ইকুয়ালি। যদি এটা যেহেতু হাই রাইজ বিল্ডিংয়ে দুজনই অনুমতি লাগে, যদি লো রাইজ হলে ফায়ারের অনুমতি লাগে না, কিন্তু হাই বিল্ডিং হলে দুজনই অনুমতি লাগে। হাই রাইজ বিল্ডিংয়ের জন্য দুজনই অনুমতি লাগে। কিন্তু ফায়ার সার্ভিস কি এটা বলে দায় এড়াতে পারে যে তারা বলেছিল, তাদেরকে চিঠি দিয়েছিল, কিন্তু তারা মানে নাই? এটা তো শেষ নয়, না মানলে তো তাকে মানানোর জন্য তো আইন আছে, মানানোর ক্ষমতা তাকে দেয়া আছে। না মানলে কী করতে হবে তাদেরকে বলা আছে, কিন্তু সে তো তাকে করতে হবে। তো এখন সার্বিকভাবে আপনি চকবাজারের ঘটনার পরে, রানা প্লাজার পরে, বিশেষ করে রানা প্লাজার পরে, তাজরিনের পরে আপনি কি ধরনের পরিবর্তন আমাদের মন মানসিকতায়, দৃষ্টিভঙ্গিতে, আইনে যদি একটু সংক্ষেপে বলেন যে কি পরিবর্তন, আসলে কি কোনো আদৌ পরিবর্তন আপনি লক্ষ্য করেন? করলে সেটা কি? পরিবর্তন যথেষ্ট হয়েছে বলে মনে করব শুধু গার্মেন্টস সেক্টরে, কিন্তু অন্য সেক্টরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমি মনে করি না। প্রধান কারণটা হচ্ছে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য যে বিল্ডিংটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বিভিন্ন কারণে, ওই বিল্ডিং অন্য কেউ ব্যবহার করছে, অনুমতি দিচ্ছে। যদি বিল্ডিং পরিত্যক্ত গার্মেন্টসের জন্য হয়, তাহলে এটা কীভাবে বাণিজ্যের জন্য ইউজ হয়? অথবা আমাদের পরিবর্তন হয় নাই, আমরা শুধু গার্মেন্টসটাকে ধরছি, গার্মেন্টসটাকে টার্গেট করে গার্মেন্টসটাকে কী করা যায় সেই ব্যাপারে আমরা করেছি। হ্যাঁ, চাপে ফেলেছে, আমাদের সমস্যা হয়েছে, আমরা সেটাকে উত্তরে উঠছি, কিন্তু এটা দ্যাট ইজ অনলি ফর গার্মেন্টস ফ্যাক্টরি। কিন্তু এই জিনিসটা আমাদের আলটিমেটলি চেতনার পরিবর্তনটা হয় নাই, হলে আমরা সবগুলোই করতাম। আমরা হই নাই, আমরা করি নাই, এখনও করছি না। এই গার্মেন্টস ফ্যাক্টরিতে যা করেছি তা সকল বিল্ডিংয়ের জন্যই করা উচিত, সবার জন্য এটা সমানভাবে প্রযোজ্য, যার যার বিল্ডিংয়ের অকুপেন্সি অনুযায়ী। আর হালনাগাদ করার বিষয়টার যে আইন দীর্ঘ কয়েক বছর ধরে ঝুলে আছে, এটা কেন, মানে আপনার জানা মতে এটা কেন আমি জানি না, তবে এটা পড়ে আছে। এটা সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ প্রয়োজন। মাননীয় মন্ত্রী অবশ্য কয়েকবারই বলেছিলেন, বিগত মন্ত্রী বলেছিলেন, উনি মিটিং করেছেন, মিটিংয়ে আমি উপস্থিত বলেছেন না এটা হয়ে যাবে। আপনি সর্বশেষ কবে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন? জুদ্দুর এটা 16 সালে। কত? 16 সালে, 2016 সালে। কে মন্ত্রী ছিলেন? মোশাররফ হোসেন সাহেব। তাই সেই বৈঠকে কি বলা হয়েছিল আপনাদের? এটা খুব শীঘ্রই অনুমোদিত হয়ে যাবে। আচ্ছা, ওইটা হালনাগাদকরণ না হয় প্র্যাকটিক্যালি কি কোনো একটা দুইটা বলা যায় যে এই সমস্যা হচ্ছে? আসলে আগের বিএনবিসিতে কিছু কিছু জিনিস খুব পরিষ্কার করে বলা নাই, যেটা আপডেটে অনেক কিছু বলা আছে, এবং এটা আসলে যে কোনো জ্ঞানী প্রতিনিয়ত আপডেট হবে, নতুন নতুন সমস্যা আসবে। আমাদের আজ থেকে 20 বছর আগে হাইরাইজ বিল্ডিং ছিল খুবই কম, এখন প্রচুর হাইরাইজ বিল্ডিং হচ্ছে। তা এই জন্য আপডেটে এগুলো আসছে। তবে এগুলো আপডেট যে ভার্সনটা যদি না আসে, মানুষের এই লিমিটেশনটা তো উত্তরানো যাবে না। প্রথম বিল্ডিং কোডে একটা বিধান ছিল যেখানে বলা হয়েছিল যে যদি কোনো দুটো বিধানের মধ্যে সংঘাত দেখা দেয়, তাহলে স্ট্রিক্টার বিধানটা প্রায়োরিটি পাবে বা ওটার উপরে প্রাইমেসি পাবে। তো এটা কি হালনাগাদকরণে এই বিষয়টা কি অ্যাড্রেস করা হয়েছে? সবসময় এটা উল্লেখ থাকে, কারণ আসলে এই বিএনবিসির একই মানে বিভিন্ন 8টা চ্যাপ্টার বিভিন্ন গ্রুপ এটা লিখে, যার জন্য কোনো একটা জায়গায় হয়তো কিছুটা কনফ্লিক্ট হয়ে যেতেও পারে। সেই জন্য এটা প্রথমে বলা থাকে যে যদি
সেম জিনিস হয় কোনটা করা হবে। আপনি কি মনে করেন যে আপনি যেহেতু ন্যাশনাল ফায়ার কোড চ্যাপ্টারটা আপনি লিখেছেন, এটা আপনি লিখতে গিয়ে কোন কোন দেশের আইন পর্যালোচনা করেছিলেন এবং আপনি কি মনে করেন যে এই রক্ষা কবচ যেগুলো তৈরি করা হয়েছে সেগুলো যথেষ্ট? এটা আমি একা লিখেছি বলা ঠিক হবে না। এটা আমাদের একটা কমিটি ছিল, আমাদের কমিটিতে আমি একজনকে খুব বেশি করে স্মরণ করতে চাই, আর্কিটেক্ট তাজউদ্দিন। উনি অনেক বেশি সময় দিয়েছেন, আমি ওনার সঙ্গে থেকেছি এবং লিখেছি। তারপরে উনি অসুস্থ হয়ে গেলে উনি ক্যান্সারে মারা যান, যার জন্য পরবর্তী পর্যায়ে অনেক কিছু আমি তার সাবস্টিটিউট হিসেবে কাজ করেছি। আর শেষের দিকে আসলে উনি কাজ করতে পারেন না অসুস্থতার কারণে, যার জন্য তখন আমাকে লিখতে হয়েছে। উনি কি কমিটির চেয়ারম্যান ছিলেন? না, উনি কমিটির চেয়ারম্যান ছিলেন। কমিটির চেয়ারম্যান আহ্বায়ক ছিলেন একজন ফায়ারের লোক। তিনি আসলে এই লেখায় এত অভ্যস্ত ছিলেন না, উনি জানতেন কিন্তু লেখার ব্যাপারটা অভ্যস্ত ছিলেন না। লেখালেখিটা মূলত প্রাথমিকভাবে কিছু কিছু জিনিস তাজউদ্দিন সাহেব রেখেছেন। না, উনি আর্কিটেক্ট বাই ডিজাইনার, উনি হি ইজ এন আর্কিটেক্ট। বাট উনি আর্কিটেক্টের ফায়ারের ব্যাপারে উনি অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন, অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন। আমার জানা মতে বাংলাদেশে আমি তো জ্ঞানী লোক দেখি না। তাজউদ্দিন আহমেদ, আর্কিটেক্ট তাজউদ্দিন, উনি ক্যান্সারে, ব্রেন ক্যান্সারে মারা গেছেন। কোন সালে? 16, সম্ভবত 16। মানে উনি দেখে গেছেন যে ওটা হয়েছে, তবে উনি শেষের দিকে লেখাগুলো লিখতে পারেন নাই। শেষের দিকে লেখাগুলো অসুস্থ ছিলেন, লিখতে পারেন নাই। শেষে 1-1.5 বছর উনি খুব অসুস্থ ছিলেন। তো শেষের দিকে কোন দেশ আপনারা পর্যালোচনা করেছিলেন? আমরা নিউ ইয়র্ক কোড দেখেছি, ইন্ডিয়ান কোড দেখেছি, মালয়েশিয়ান কোড দেখেছি, আইবিসি দেখেছি, এনএফপি ইন্টারন্যাশনাল বিল্ডিং কোড, আইবিসি, ন্যাশনাল এনএফপিএ, ন্যাশনাল ফায়ার কোড দেখেছি। এনএফপিএটাই ওয়ার্ল্ডের সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেড নলেজ। এনএফপিএ কোনো কোড, এনএফপিএ কোড না, এনএফপিএ হচ্ছে নলেজ অফ ফায়ার। এনএফপিএটা হচ্ছে হোল নলেজ অ্যাবাউট দ্য ফায়ার। এখান থেকে নিয়ে না, এটা একটা কমিটি আছে, একটা পুরো পৃথিবীর লোক ধরে, মানে শত লোক ধরে, আমেরিকান। ওটাকে বাইবেল ধরা হয়। ওইটা কি বলা যাবে না, থাউজেন্ডস বুক, দেয়ার আর থাউজেন্ডস বুক, একটা দুইটার বুক না, থাউজেন্ডস বুক দেয়ার। এনএফপিএ যে কোনো কিছু ব্যাপারে স্ট্যান্ডার্ড তৈরি করা আছে, কি হওয়া উচিত, এখান থেকে নিয়ে যে যার নিজের আইন তৈরি করে। ইউনাইটেড নেশনসের কি কোনো প্রটোকল রয়েছে যেখানে আমাদের কমপ্লায়েন্স বা নন কমপ্লায়েন্স? মূলত এনএফপিএ থেকে সবাই নেয়, আইবিসি থেকেও নেয়। এনএফপিএ পরিষ্কার বলা আছে, এনএফপিএ যে আইন, সেটা আইন না, দেশীয় আইনটাই সবসময় প্রিভেল করবে। এনএফপিএ ক্ষেত্রে নানা রকম দিস ইজ এ জ্ঞানের সমুদ্র, ফায়ারের জ্ঞানের সমুদ্র হচ্ছে এনএফপিএ। সেখান থেকে নিয়ে সবাই যার যার দেশের জন্য অ্যাপ্লাই করে। তার মানে হচ্ছে আপনি বলছেন যে কাগজে কলমে আমাদের যেসব আইন রয়েছে সেগুলো আন্তর্জাতিক মানে, শুধু ঘাটতিটা হচ্ছে যে আমরা সেটা বাস্তবে মানতে চাচ্ছি না। শতকরা হিসেবে বললে কয় শতাংশ বাস্তবায়িত হচ্ছে বলে আপনার? গার্মেন্টসের ক্ষেত্রে মোটামুটি, গার্মেন্টস বাদ দিলে 10%। গার্মেন্টস এখন 90 ভাগের বেশি, 80 ভাগের বেশি। আর সাধারণভাবে 10%-এর বেশি না, 10 ভাগের বেশি নয়। এইরকম একটা দূরত্ব তৈরি হয়ে আছে। আর ফায়ারে মারা যাওয়ার সংখ্যা সাউথ এশিয়ায় বা ওয়ার্ল্ড কনটেক্সটে আমরা কোনো কম্পেয়ার করে দেখেছি কখনো? আমাদের কি আমি দেখিনি, আমি জানি না। তো আপনি মানে কয়েকটা, এটাই লাস্ট কোশ্চেন, যে আপনি ইমিডিয়েট কয়েকটা মেজার্স আর লং টার্মের কয়েকটা মেজার্স যেটা আপনি মনে করেন যে এই দুঃখজনক মৃত্যুর পুনরাবৃত্তি যাতে আমরা রোধ করতে পারি। ইমিডিয়েট প্রত্যেকটা হাইরাইজ বিল্ডিং, মানে পার্টিকুলারলি হাইরাইজ বিল্ডিংগুলোর অকুপেন্সি সার্টিফিকেটগুলো চেক করা, হাইরাইজ বিল্ডিংগুলো তার ডিজাইন হয়েছে কিনা দ্বিতীয়ত সেটা চেক করা। তৃতীয়ত হচ্ছে এই ডিজাইনটা যদি ফায়ারের দিকগুলি অমিটেড হয়ে থাকে, ভুল হয়ে থাকে, সেটাকে শুধরে নেওয়া। প্রথম হচ্ছে অকুপেন্সি সার্টিফিকেটটা চেক করা, দ্বিতীয় হচ্ছে অকুপেন্সি মানে যেই বিল্ডিংটা অ্যাজ বিল্ড ড্রয়িং আর ডিজাইন ড্রয়িংয়ের মধ্যে পার্থক্য আছে কিনা সেটা দেখা। তৃতীয় হচ্ছে যদি এখানে ফায়ার সেফটির ব্যাপারগুলো না থেকে থাকে সেগুলিকে ইনবিল্ড ঢুকানো। ফায়ার সেফটির দুটো জিনিস দেখা, একটা প্যাসিভ ফায়ার ফাইটিং, একটা অ্যাক্টিভ ফায়ার ফাইটিং। তবে অ্যাক্টিভ ফায়ার ফাইটিংটা তেমন গুরুত্বপূর্ণ নয়, মানুষের বাঁচার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাসিভ ফায়ার ফাইটিং, সেটাকে প্রাধান্য দেওয়া। প্যাসিভ ফায়ার ফাইটিংকে বাংলায় কীভাবে বলা যায় বুঝিয়ে বলেন, একদম যথাশব্দ বলতে হবে। প্যাসিভ ফায়ার বলতে বোঝায় আগুন লাগলে মানুষটা যেন তার জীবনটা নিয়ে বেরিয়ে আসতে পারে, এই জিনিসগুলো থাকা। আগুন লাগলে পরবর্তীবার যারা ফাইট করবে, তারা বিভিন্ন করবে, সেগুলি পরবর্তী, কিন্তু মানুষটা যেন সঙ্গে সঙ্গে নিরাপদভাবে জায়গা থেকে বেরিয়ে আসতে পারে, এই ফ্যাসিলিটি যেন বিল্ডিংয়ে থাকে।
মানুষ তার জীবনটা যেন বেঁচে যায়। ফাইটিং করে আমরা অনেক কিছু সম্পদ রক্ষা করবো, বিদ্যুৎ রক্ষা করবো, কিন্তু জীবনটা আমার প্রথম 10-15 মিনিটই যাবে। কারণ ফায়ার ফাইটিং করতে তো ফায়ার ব্রিগেড ওরা 15-20 মিনিট যেতে পারে না, অত প্রথম মৃত্যুটা ওখানে হয়ে যায়। তার মানে হচ্ছে যে মানুষের প্রাণ বাঁচানো আর আগুন নেভানো, সম্পদ বাঁচানো, এটা কমপ্লিটলি ডিফারেন্ট বিষয়। মানুষের জীবন বাঁচানোর কোনো আপোষ করার সুযোগ নাই। হ্যাঁ, আর আমরা অগ্নি নির্বাপন ডিপার্টমেন্টের কাছে বা কোনো ডিপার্টমেন্টের কাছেই আমরা অপেক্ষায় থাকতে পারি না তারা এসে মানুষের প্রাণ বাঁচাবে না। না, তাহলে পরে হচ্ছে যে ওটা থাকতে হবে বিল্ট ইন। এবং আপনি বলছেন যে সেই বিল্ট ইন ব্যবস্থাটাই যথেষ্ট দুর্বল। তাহলে পরে আপনি আবার একটু বলেন যে মানুষের প্রাণ বাঁচানোর জন্য কি কি করণীয়, এবং মানুষ কম টাকায় যে পারে সেটাও একটু ভরসা দেন। যে এই যে বিল্ডিংটা করেছে, এই বিল্ডিংটা যদি মানে তার 1 মাসের ভাড়া টাকা খরচ করতো, এই বিল্ডিংটাকে যে মডিফিকেশন দরকার মানুষের জীবন বাঁচানোর যেটুকু দরকার এটি করে ফেলতে পারতো। এই বিল্ডিংয়ের ভাড়ার 1 মাসের ভাড়াটা শুধু খরচ করতে পারতো। তাহলে 1 মাসের ভাড়ার খরচ দিয়ে সে বিনিয়োগ করলে এই আপনি সোজা কথায় বলতে চাইছেন যে এই প্রাণগুলো মারা যেত না।